বর্তমান বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত এবং একই সাথে রহস্যময় এক শাসন ব্যবস্থার নাম গণতন্ত্র। আমরা যাকে জনগণের শাসন বলে অভিহিত করি, বাস্তবতার রুক্ষ জমিনে দাঁড়িয়ে আজ একটি মৌলিক প্রশ্ন তোলা জরুরি। এই ব্যবস্থা কি সত্যিই গণমানুষের মুক্তি নিশ্চিত করে, নাকি সময়ের পরিক্রমায় এটি কেবল এমন এক চতুর রাজনৈতিক কাঠামোতে রূপ নিয়েছে যেখানে সাধারণ মানুষ কেবল নির্দিষ্ট সময়ান্তর ভোট দেয় আর পর্দার আড়ালে ক্ষমতার প্রকৃত চাবিকাঠি নিয়ন্ত্রণ করছে কিছু শক্তিশালী গোষ্ঠী? ইতিহাসের পাতায় তাকালে দেখা যায়, আজ আমরা যে গণতন্ত্র ব্যবস্থাকে সত্য বলে মানি, ২৫০০ বছর আগে দার্শনিকরা সেই গণতন্ত্রকে সতর্ক করেছিল, যা আজ নামমাত্র গণতন্ত্র। আজকের ভিডিওতে আমরা গণতন্ত্রকে প্রশংসা বা নিন্দা নয়, বরং এর জন্ম, দর্শন এবং বর্তমান বিশ্বের নির্মম বাস্তবতার আলোকে গণতন্ত্রের সেই অজানা এবং অপ্রিয় সত্যগুলোর তুলে ধরব। গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হল থিওরি অফ ন্যাচারাল রাইট, অর্থাৎ প্রতিটি মানুষই তার নিজের ভাগ্য নির্ধারণের এক জন্মগত অধিকার নিয়ে পৃথিবীতে আসে। কিন্তু তত্ত্বের এই সুন্দর বাণীর বিপরীতে বাস্তবতা বেশ নিষ্ঠুর। প্রায়ই দেখা যায় সংখ্যাগরিষ্ঠেরা শাসনের নামে সংখ্যালঘুদের উপর শোষণের স্টিম রোলার চালায়। গণতন্ত্রের এই বৈচিত্র্যময় ধারণার সূত্রপাত হয়েছিল আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে প্রাচীন গ্রিসের এথেন্স নগর রাষ্ট্রে। ডেমোক্রাসি শব্দটি মূলত দুটি গ্রিক শব্দের সমন্বয়, ডেমস যার অর্থ জনগণ এবং ক্রাটস যার অর্থ ক্ষমতা। কিন্তু মনে প্রশ্ন জাগতে পারে, মানুষ হঠাৎ কেন রাজতন্ত্রের প্রথা ভেঙে গণতন্ত্রের পথে হাঁটল? এর উত্তর লুকিয়ে আছে তৎকালীন সামাজিক বিবর্তনে। গণতন্ত্রের আগে সেখানে প্রচলিত ছিল রাজতন্ত্র এবং প্রভাবশালী অভিজাত শ্রেণীর শাসন, যেখানে ক্ষমতা ছিল গুটি কয়েক প্রভাবশালী পরিবারের হাতে বন্দী। কিন্তু এথেন্সে যখন নৌবাণিজ্য ও নগর জীবনের ব্যাপক প্রসার ঘটল, তখন সমাজে একটি শক্তিশালী মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হল। এই শ্রেণীর মানুষরা রাষ্ট্রকে নিয়মিত কর দিত এবং যুদ্ধের ময়দানে সামনের সারিতে থেকে লড়াই করত, অথচ রাষ্ট্র পরিচালনার কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাদের কথা বলার সামান্যতম অধিকার ছিল না। এই দীর্ঘদিনের বঞ্চনা আর অবহেলা থেকেই জন্ম নিল অধিকার আদায়ের তীব্র দাবি, যা শেষ পর্যন্ত রাজতন্ত্রের বিকল্প হিসেবে গণতন্ত্র যাত্রা করল। তবে ইতিহাসের এক নির্মম সত্য হল, সেই এথেন্সের গণতন্ত্রে নারী, দাস এবং বিদেশিদের কোনো ভোটাধিকার ছিল না। ফলে মজার ব্যাপার হল, একদিকে অধিকার আদায়, অপরদিকে দুর্বলদের অধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের বৈধতা শুরু হল। অদ্ভুত ব্যাপার হল, গণতন্ত্রের জন্মস্থান গ্রিসেই সবচেয়ে বড় সমালোচক ছিলেন সে সময়ের দার্শনিকরা। খুদ প্লেটো ছিলেন গণতন্ত্রের কট্টর সমালোচক এবং মহান দার্শনিক সক্রেটিসও গণতন্ত্রকে অত্যন্ত ভয় পেতেন। সক্রেটিসের মতে, ভোট দেওয়া কোনো সাধারণ সহজাত প্রবৃত্তি নয়, এটি একটি বিশেষ দক্ষতা যা অর্জন করতে গভীর চিন্তাশক্তি ও শিক্ষার প্রয়োজন হয়। তিনি আরও মনে করতেন, যেখানে শিক্ষিত, অশিক্ষিত এবং যোগ্য অযোগ্য সবার ভোটের মান সমান ধরা হয়, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হয়। অ্যারিস্টটল গণতন্ত্রকে বলেছিলেন বিকৃত শাসন ব্যবস্থা। তিনি আরও বলেন, যখন সংখ্যাগরিষ্ঠ মানুষ কেবল নিজেদের স্বার্থে শাসন চালায়, তখন সেখানে ন্যায় বিচার হারিয়ে যায় এবং জন্ম নেয় জনতাতন্ত্র বা মব রুল। গণতন্ত্রে যোগ্যতার চেয়ে জনপ্রিয়তা বেশি গুরুত্ব পায়। এর ফলে একজন ধূর্ত ও চতুর নেতা খুব সহজেই মিষ্টি কথার জাদুতে সাধারণ মানুষকে ভুলিয়ে ক্ষমতায় আরোহণ করতে পারে এবং রাষ্ট্রের মূল ভিত্তি নষ্ট করে দিতে পারে, যার করুণ বাস্তবতা আমরা বর্তমান বিশ্বের অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। আধুনিক গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি হল গ্রেটেস্ট গুড অফ দ্য গ্রেটেস্ট নাম্বার, বা সর্বাধিক মানুষের জন্য সর্বাধিক কল্যাণ। আপাতদৃষ্টিতে একে আদর্শ মনে হলেও এর ভেতরেই লুকিয়ে আছে এক ভয়াবহ স্বৈরাচারী রূপ, যাকে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন টাইরেনি অফ দ্য মেজরিটি বা সংখ্যাগরিষ্ঠের স্বৈরাচার। প্রখ্যাত ফরাসি চিন্তাবিদ অ্যালেক্সি দ্য টকভিল বলেন, যদি ৫১% মানুষ একমত হয়ে বাকি ৪৯%-এর উপর কোনো অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেয়, তবে সেটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বৈধ হলেও নৈতিকভাবে চরম ভুল। এমন পরিস্থিতিতে ব্যক্তিস্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার চিরতরে বিলীন হয়ে যায়, কারণ এখানে ন্যায়বিচার নির্ধারিত হয় সংখ্যার জোরে, সত্যের জোরে নয়। এই দার্শনিক সত্যের বাস্তব প্রতিফলন আজ আমরা বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মতো দেশগুলোর রাজনৈতিক প্রেক্ষাপটে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখানে গণতন্ত্র যেন কেবল একটি সংখ্যাতাত্ত্বিক খেলায় পরিণত হয়েছে,
যেখানে ক্ষমতাসীন দলের অনুসারী হলে সব অপরাধে ক্ষমা এবং রাষ্ট্রীয় সব সুযোগ সুবিধা অবারিত থাকে। অন্যদিকে কেউ যদি বিরোধী শিবিরের বা ভিন্ন মতাবলম্বী হয় তবে তার জন্য আইনের ন্যূনতম ছাড়টুকুও থাকে না, বরং অধিকাংশ ক্ষেত্রেই তাদের উপর অন্যায় ও জুলুম জোর করে চাপিয়ে দেওয়া হয়। সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে এক পক্ষের প্রতি এই চরম পক্ষপাতিত্ব এবং অন্য পক্ষের ওপর নির্মম দমনপীড়ন আসলে প্রকৃত গণতন্ত্রের মূল চেতনাকে ধূলিসাৎ করে দেয়, যা শেষ পর্যন্ত একটি রাষ্ট্রকে সুসংগঠিত স্বৈরাচারের দিকে ঠেলে দেয়। একবিংশ শতাব্দীতে এসে বিশ্বজুড়ে গণতন্ত্রের সংজ্ঞাই যেন আমূল বদলে গেছে। বর্তমানে অনেক দেশে গণতন্ত্রের নামে চলছে ইলেকটোরাল অথরিটেরিয়ানিজম বা নির্বাচনী স্বৈরতন্ত্র। এই অদ্ভুত শাসন ব্যবস্থায় নিয়মিত ভোট হয়, কাগজে কলমে সংবিধানও থাকে, কিন্তু ক্ষমতার কোনো প্রকৃত ভারসাম্য বা চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকে না। রাষ্ট্রের প্রধান স্তম্ভ হিসেবে পরিচিত বিচার বিভাগ ও গণমাধ্যমকে সুকৌশলে নিয়ন্ত্রণ করা হয়, ফলে তারা স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে। বিরোধী দলগুলোকে নামমাত্র রাজনৈতিক সুযোগ দিয়ে এমন এক কৃত্রিম পরিবেশ তৈরি করা হয় যেখানে নির্বাচনের ফলাফল আগে থেকেই এক পক্ষের অনুকূলে নিশ্চিত থাকে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো জনকল্যাণের কথা ভুলে গিয়ে সর্বশক্তি দিয়ে কেবল দলীয় শাসন কায়েম করতেই বেশি ব্যতিব্যস্ত থাকে। প্রখ্যাত চিন্তাবিদ জেমস মিলের ভাষায় এটি আর কখনোই জনগণের শাসন থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় একটি নির্দিষ্ট দলের একছত্র শাসন, যা কেবল জনগণের দোহাই দিয়ে টিকে থাকে। আজ বিশ্বের বহু প্রান্তে আমরা গণতন্ত্রের এই নামমাত্র রূপই দেখতে পাচ্ছি, যেখানে ভোটের উৎসব আছে ঠিকই, কিন্তু জনগণের প্রকৃত ইচ্ছার কোনো মূল্যায়ন নেই। গণতন্ত্রের আদর্শিক রূপটি আজ অর্থের ঝনঝনানির নিচে পিষ্ট। বিশেষ করে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোতে গণতন্ত্রের সবচেয়ে বড় কলঙ্ক হল ভোট বিক্রি। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেমন বাংলাদেশ, ভারত বা পাকিস্তানে নির্বাচনের আমেজে প্রার্থীর যোগ্যতা বা নৈতিকতার চেয়ে বড় হয়ে ওঠে টাকার প্রভাব। নির্বাচনের আগের রাতে টাকা, শাড়ি কিংবা লুঙ্গি বিলিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার কিনে নেওয়ার অভিযোগ যেন এখন এক নিয়মিত গল্পে পরিণত হয়েছে। ভোটাররা যখন প্রার্থীর কর্মদক্ষতা বা দেশপ্রেম বিবেচনা না করে সাময়িক সুবিধার জন্য নিজের অমূল্য ভোটটি বিক্রি করে দেন, তখনই গণতন্ত্র তার প্রকৃত প্রাণ হারায়। প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও ঐতিহাসিক W.E.H. লেকি ঠিক এই সংকটের কথা মাথায় রেখেই উপহাস করে বলেছিলেন, গণতন্ত্র হল সবচেয়ে দরিদ্র, অজ্ঞ এবং অযোগ্য মানুষের শাসন। মজার ব্যাপার হল, এই অর্থতন্ত্রের আগ্রাসন কেবল উন্নয়নশীল দেশে সীমাবদ্ধ নয়। আমেরিকার মতো উন্নত দেশে সরাসরি ভোট কেনাবেচা না হলেও সেখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত হয় কর্পোরেট লবিংয়ের মাধ্যমে। বড় বড় পুঁজিপতি ও কোম্পানিগুলো রাজনৈতিক প্রার্থীদের পেছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করে, যাতে ক্ষমতায় যাওয়ার পর সেই শাসকরা সাধারণ জনগণের মঙ্গলের চেয়ে ওই নির্দিষ্ট কোম্পানিগুলোর স্বার্থ রক্ষা করতেই বেশি সচেষ্ট থাকে। ফলে উন্নত বা অনুন্নত সর্বত্রই আজ গণতন্ত্রের চাবিকাঠি সাধারণ মানুষের হাত থেকে চলে যাচ্ছে আরেক শ্রেণীর বিত্তশালীদের হাতে, যা গণতন্ত্রের মূল ভিত্তিকেই নড়বড়ে করে দিচ্ছে। গণতন্ত্রের অন্যতম একটি বড় দুর্বলতা হল এর সিদ্ধান্ত গ্রহণে। বিশেষ করে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীর মতো ভয়াবহ জরুরি অবস্থায় যখন মুহূর্তের মধ্যে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়, তখন গণতান্ত্রিক পদ্ধতিতে দীর্ঘ আলাপ আলোচনা, আইনি জটিলতার কারণে অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে দেরি হয়ে যায়, যার ফলে রাষ্ট্র অপূরণীয় ক্ষতি ডেকে আনে। বিপরীতে রাজতান্ত্রিক বা কেন্দ্রীয় শাসিত দেশগুলোতে একক নেতৃত্ব থাকায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। এছাড়া গণতন্ত্রের আরেকটি গভীর সংকট হল এর কাঠামোগত বৈষম্য। কাগজে কলমে এখানে রাজনৈতিক সাম্য বা সবার সমান ভোটাধিকার থাকলেও বাস্তবে অর্থনৈতিক সাম্য অনুপস্থিত থাকে। ফলে রাষ্ট্রের শাসন ক্ষমতা শেষ পর্যন্ত সাধারণ মানুষের হাতে থাকে না, বরং তা একদল প্রভাবশালী ধনিক শ্রেণীর হাতে কুক্ষিগত হয়ে পড়ে। ধনিক শ্রেণী তাদের অর্থের জোরে নীতি নির্ধারণী পর্যায়কে নিয়ন্ত্রণ করে, যার ফলে গণতন্ত্রের প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। জনগণের শাসন হলেও বাস্তবতায় বিত্তশালীদের স্বার্থ রক্ষার হাতিয়ার। গণতন্ত্রের এই সীমাবদ্ধতাগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে কেবল ভোটের অধিকার থাকলেই একটি রাষ্ট্র আদর্শ হয়ে ওঠে না, যদি না সেখানে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হয়। এত সব সীমাবদ্ধতা, সমালোচনা আর ত্রুটি শোনার পর মনেই হতে পারে, তবে কি গণতন্ত্র একটি ব্যর্থ শাসন ব্যবস্থা? এই প্রশ্নের উত্তরে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল একবার অত্যন্ত চমৎকার ও বাস্তবসম্মত একটি কথা বলেছিলেন। তার মতে, গণতন্ত্র হল সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা, তবে এ পর্যন্ত যেসব ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে সেগুলোর তুলনায় এটিই শ্রেষ্ঠ।
অর্থাৎ গণতন্ত্র কোনো নিখুঁত বা জাদুকরী সমাধান নয়, কিন্তু এটিই একমাত্র ব্যবস্থা যেখানে একজন সাধারণ মানুষের অন্তত শাসককে প্রশ্ন করার এবং বুক ফুলিয়ে ভিন্নমত প্রকাশ করার ন্যূনতম সুযোগ থাকে। তবে আমাদের মনে রাখা জরুরি যে গণতন্ত্র কেবল ব্যালট বক্সে একটি সিল মারা বা ভোটের অধিকারের মাধ্যমে সফল হয় না। এর প্রকৃত সাফল্যের জন্য প্রয়োজন একটি সচেতন, সুশিক্ষিত এবং নীতিবান নাগরিক সমাজ। জনগণ যদি নিজের অধিকার ও প্রার্থীর যোগ্যতা সম্পর্কে সচেতন না হয়, তবে গণতন্ত্র হয়ে পড়বে কেবল একটি ফাঁপা মুখোশ, যার আড়ালে সুকৌশলে লুকিয়ে থাকবে ব্যক্তিস্বার্থ আর স্বৈরাচারী রূপ। আজ ২৫০০ বছর পর দার্শনিকদের সেই সতর্কতাগুলো যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সচেতনতা ছাড়া গণতন্ত্র অন্ধ। সবশেষে একটি প্রশ্ন আপনার কাছে, বর্তমান বিশ্বের এই টালমাটাল রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে গণতন্ত্র আজও তার প্রকৃত আদর্শ ধরে রাখতে পেরেছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান।